বলছে হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল। এখানে আঞ্চলিক কিছু উপশব্দ ব্যবহার করা হয়েছে ছোট, যেমন কারো নাম যদি গ্রামে থাকে কালীচরণ, অত বড় নাম ধরে ডাকে না, ওই যে বিসি কইয়ে বাড়ি খাইছে, তো ওই রকম বিসি কওয়াও ঠিক না। ও জায়গায় যদি চিত্রা বলতো বিচিত্রা, একটু ছোট করে অচিত্রা, তাহলে বাড়ি দিয়ে খাতো না। কিন্তু উনি কয়ে ও বিসি, তোর এইবার ডাটা দিয়ে দিছি, দেবে না। কারো বউরে বিসি কয়ে ডাকে। সুচিত্রা সুচি, ভালো শোনা গেছে। বিচিত্রা বিবাদ দিলাম, শুনছো চিত্রা কোথায় গেলে বাবু, কত খুশি হতো না। এটা হচ্ছে ওর জ্ঞানের দীনতা, বোধ কম, তাই না? এই জন্যে আমাদের শাস্ত্রে লিখেছে যে বুদ্ধির যস্য বলং তস্য, অর্থাৎ যেখানে বুদ্ধি সেখানেই বল। নির্বুদ্ধিস্য কুত বলং, নির্বোধের বল কৌময়। যত বল থাকুক বোধ কোমলা মানুষ দুর্বল হয়ে যায়, বুঝতে পারছো? যখন খান সেনারা সেই ৭১ সালের যুদ্ধের সময়, ওরা তো তাগড়াই একটা, ওদের দেখিছেন এখনো? ওরে বাবা রে বাবা, ৭ ফুট ৭.৫ ফুট, আর সে শরীর কি দেখলি ভয় করে। আমি দেখেছি, আমি পাথর মারিছি, তখন আমার বাড়ি ছিল দার্জিলিং জেলার রাঙাপানি বাজারে। ফাঁসি দেওয়া বর্ডার দিয়ে সমস্ত ট্যাঙ্ক দিয়ে যুদ্ধে গেছিল। ওই রাঙাপানি নিউ জলপাইগুড়ির পরের স্টেশন, একদম রাঙাপানি, চটেরহাট, নিজবাড়ি, ধুমডাঙ্গি, করশলা, পাঞ্জিপাড়া, গাইশাল, গুঞ্জুরিয়া, কানকি, সূর্যকমল। দাদুর সঙ্গে আমের ব্যবসা করতাম তখন মালদার থেকে। স্টেশনের নাম মুখস্থ আছে এখন। বয়স একেবারে কম হয় নাই। উপর দিয়ে কালা দেখলে কি হয়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে, আসার কথা না, বুঝেছেন? সেই সময়ের কথা বলতেছি। ওরা কিন্তু যশোর ক্যান্টনমেন্টে আন্ডারগ্রাউন্ডে সমস্ত ছিল। ভারত যখন বলল এখনই দমকল চালাইয়ে জল দিয়ে ভরিয়ে সব মারিয়ে ফেলবো, জল দিয়ে মারিয়ে ফেলবো, ওরা সাঁতার যাবে না, ওরা আত্মসমর্পণ করে ফেলবো। দেখলো যেভাবে জল আসতেছে, তাহলে আমাদের আর উপায় নেই, আত্মসমর্পণ। তাহলে বুদ্ধির দ্বারাই, বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। ওই নির্বোধ বাড়ি যেয়ে বিসি কইছে, কেন তুমি চিত্রা বলতে পারলে না? তাহলে তোর বাড়ি দিয়ে খাইছে না নাকি? কি বাবা, ঠিক কিনা? এই জন্য বুদ্ধির দ্বারা কাজ করতে হবে। দুঃখের বিষয় কি জানেন? আমাদের ভাব বেশি, বুদ্ধি কম। ভাবে বিগলিত হয়ে যায়, বুদ্ধি হারাই যায়। এই জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, সরল হইও কিন্তু বেয়াকুব হইও না। এমন সরল হইও না যে সরলের দ্বারাই বেয়াকুব হতে হয়। তাহলে আজকে আমার কবি রসরাজ তারক সরকার, আজকের কবিগানটা কিন্তু সবার শোনা দরকার। মুখস্থ বিদ্যা দিয়ে এই কবিগান হবে না, যে অমুকের ক্যাসেট শুনে বলে গেলাম, একেবারে না। তারক বসে কি লিখলেন? হরিলীলামৃতের ব্যাসিত, হরিলীলার ব্যাসিত তারক চাঁদ, তাই তো? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল। বাসর ঘরে করে, বাসর ঘরে
সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? বলে তারক গোসাই যেভাবে পাগল হয়েছিলেন এটা হরিশ্চন্দ্রকে দেখে না, তার গানে পরিষ্কার লেখা। তারক গোসাই ছিলেন একজন মহাবৈষ্ণব, তিনি কবিগান গাইতেন। এই কবিগান গাইতে গাইতে গলায় তুলসী মালা, দাদর সঙ্গে তিলক, একজন বৈষ্ণব কবি। উনি গান গাইতে গাইতে গেলেন কোথায়? চালনায়। তাই চালনার আসরে বিপক্ষ কবি প্রশ্ন করলো তারে, আচ্ছা এই যে মানুষ বেশে ঈশ্বর জগতে আসে, যার নাম অবতার, তা তো 5টা 6টা মাথা থাকে না, সবার আছে জানা, হাতও থাকে 2খানা, মাথায় একটা, পাও 2টো, একটা মানুষের যেমন থাকে তেমন। তো বলো কবি আমার ধারে, তিনি যে সেই ঈশ্বর মানব আকারে এসেছেন ধরা পড়ে, আমরা চিনব কি করে? কি মারাত্মক প্রশ্ন। তারক গোসাই ওই প্রশ্নের দিয়েছিলেন সমাধান, দাঁড়াইয়ে সভ্য সভাস্থান, এবং প্রশ্নের জবাব দিতে গিয়ে নয়নে তার বয়েছিল বাম। তিনি বলেছিলেন তাকে চেনা যায় কিসের দ্বারায়? 49 চিহ্ন আর 32টি লক্ষণ থাকে তার গায়ে। কি কি থাকে? 49 চিহ্ন আমরা চিনতে পারবো দেখে সেই জন্য, আর 32টি লক্ষণ যদি কারো অঙ্গে করো দর্শন, জানিবে সে সেই পরম রতন। উনি একদম ব্যাখ্যা করে করে আলোচনা করলেন আসরে। ওই আসরে গান শুনতে গিয়েছিলেন একজন প্রেমিক মহাজন, আমি এই পরিচয়, তার নাম গোসাই মৃত্যুঞ্জয়। বসে এক কোনায় তারক সরকারের গান করতেছে শ্রবণ। তারক যখন আলোচনা করে করতে করতে যখন মৃত্যুঞ্জয়ের দিকে চোখ পড়ে, তারকের মন করে আকর্ষণ। বুঝতে পারছেন কি বলছি? চুম্বক যেমন লোহা ধরে টান দেয়, ওই সাধুর নয়নে নয়নে দিলে তারকের যেমন তেমন হয়। তারক মনে মনে ভাবে গানের পরে গিয়ে ওই সাধুর ধারে আমার একটু দেখা করতে হবে। গান যখন হলো শেষ, গান ভাঙার পরিবেশ, সাধুর চরণে গিয়ে প্রণাম করলো দান। ডেকে বলে, মৃত্যুঞ্জয় শোনো সরকার মহাশয়, আজ শুনলাম মধুর মধুর গান। বহু জায়গায় কবি শুনতে যাই, কিন্তু এমন গান জীবনে শুনি নাই। আপনি যে দিয়েছেন সমাধান, কাব্য প্রবন্ধে দাঁড়াইয়া ছন্দে ছন্দে মনের আনন্দে বলেছেন সভাস্থান। ঈশ্বর যখন মানুষ হয়ে আসে আমাদের এই দেশে, মায়ার দেশে, কিসে তাকে আমরা চিনতে পারবো জনগণ? আচ্ছা সরকার মশাই, আপনি ভগবান কোনোদিন দেখেছেন? এই যে চিহ্ন থাকে, লক্ষণ থাকে, আপনি বললেন তো ওই কবিকে, দেখিয়ে বলেন না শুনিয়ে বলেন না বই পড়িয়ে বলেন? তারক ডেকে বলে, তাই পাগলের মতো ঘুরে বেড়ায়, কবে সেই গৌর হরির দেখা পায়? হা গৌর বলে কাঁদে আমার ভাসি সদা চোখের জলে, কোথায় গেলে তারে পাবো? আমি তো দেখি নাই তারে।
আমার মন নিল যেজন হরে, আমার প্রাণ নিল যেজন হরে, আমি পাই কোথায় তারে? আমার সেই গৌর রূপে মন নিয়েছে, আমি তো দেখিনি। দেখেন নাই? তাহলে কি করে বললেন? শুনে বলেছেন? বলে না, আমি ভাগবত পড়ে বলেছি। ভাগবত গ্রন্থ দিয়েছে সিদ্ধান্ত, এই ঊনবিংশ চিহ্ন 32 লক্ষণ থাকিলে পরে ঈশ্বর বলে জানিবে তারে। আরে বাহ! যে মানুষটি না দেখে শুধু বই পড়ে মুখস্থ করে এত সুন্দর বলতে পারে, সে যদি একবার দেখতো তারে, তাহলে কেমন হতো বলুন? ডেকে বলে তারক গোসাই, আমি তারে কোথায় গিয়ে পাই? জানেন না সরকার মশাই, সে তো এসেছে বর্তমান, গৌর লীলা পরিহরি হয়েছে ওরা কান্দির হরি। তার মা বাবা ডাকের নাম রেখেছে হরিচাঁদ। তারক জিজ্ঞেস করে গোসাইয়ের কাছে, তার দেহে এইসব চিহ্ন আছে? বলে না থাকলে বিশ্বাস করবা কেন? এই যে তারকের মন প্রবল ভাবে করল আকর্ষণ, আবার মনে মনে চিন্তা করে, আজকাল অনেক মানুষ ধরে ধরে, অনেক গুরুরা তো তাদের ভিতরে নিয়ে যায় না, দালাল লাগাইয়ে দেয়, এই আমার গুরু ভালো চলি আসবে, একেবারে ভগবান। তো ভিতরে গেলে ঠিক পাওয়া যায়। সরকার মানুষ তো, সরকারদের তো কবি শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ। প্রকৃত কবি যারা সর্বজ্ঞ হয়, তারা যে কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারে। একবার যাই দেখি, দেখি আসি সেই হরি ঠাকুর গোসাই এবারে নিয়ে চলে। এই যে মৃত্যুঞ্জয় গোসাই তারক গোসাইরে নিয়ে ওরা কান্দি গেল। হরিচাঁদ ঠাকুর বসা ছিল, দেখা মাত্র শিহরিয়ে উঠেছে গাত্র। মৃত্যুঞ্জয়কে বলেছিল, মৃত্যু নেই, এত সুন্দর তোতা পাখি কোথায় পেলি রে? এত ভালো হরি কথা বলবে রে, একেবারে হরি কথা বলবে। তারক গোসাই মনে ভাবে, আমারে কোরামিন দিয়ে দলে নেবে, তা হবে না। তুমি যদি আমার গৌর হরি হও, তুমি যদি বোঝের কিশোর হও, তাহলে একবার ভাগবতে জানলে আছে লেখা, আমার চাই সচক্ষে দেখা, তোমার অঙ্গে সেগুলো দেখাও। মনে মনে ভাবছে, তাই নালে প্রণাম দেব না। দাঁড়ায় আছে তারক সরকার। আমারে যেমন ধরে বান্ধে কালী মন্দিরে নিয়ে গেছিল, বিরাট, কি বুড়ো কালী না বুড়ি কালী, কত রকম তো কালী আছে। ওটা বুড়ো কালী, বুড়ো মা, ওটা নিয়ে গেছে। মানে রাজনীতি করতে গেলে দড়িয়ে নিয়ে যায় মানুষ, বুঝতে পারছেন? দাঁড় ধরে নেওয়ার মতো, না গেলি হয় না। মানে ঠাকুর মশাই আমার মন্ত্র পড়াচ্ছে, রূপং দেহি। আমি বললাম না, নেহি নেহি, যে রূপ ভগবান দিয়ে পাঠাইছে ওর পরে আমি রূপ চাবো না, তারপর নাক বোসা করে বানাবে না। ঠাকুর মশাই অবাক হয়ে, কি কার পালায় পড়লাম? মন্ত্র পড়াচ্ছেন, পড়তেছি না, রূপং দেহি। আর নেহি নেহি, যা রূপ দিয়ে পাঠাইছে এর চাইতে মেয়ের রূপ চাই না। যশং নেহি, নেহি নেহি, আর যশ আমার দরকার নাই। রাষ্ট্রীয় পুরস্কার পাইছি, বিভিন্ন দেশ বিদেশ থেকে গোল্ড মেডেল অনেক রকম পাইছি, আর যশ দিয়ে কাম নাই। যদি তোমার মন্ত্রে থাকে প্রেমং দেহি, ভক্তি দেহি, তাহলে তাই বলো। আমি রূপং দেহি, দরকার নাই যশং দেহি। ঠাকুর মশাই বলে, তাই এনারে পুজো করাই আমার কাজ নাই। আমি তো আমি ওইকে যাই, পারবা না বলতি। তারপরেরটাও কইছি, ধনং দেহি। আমি বললাম না, দরকার নাই, আমার যা যেটুকু আমি পাওয়ার উপযুক্ত না, ভগবান তার চাইতে অনেক বেশি দিয়েছে। গাড়িতে ভিক্ষে করতাম, দোকানে বাজাই বাজাইয়ে, রেল লাইনের পাশে ছিলাম, বনগা জগবন্ধু বলার বাড়ির পাশে।
তারপরে যেটুক দেশে তারপরে আবার সব ধনম দেহি নেহি নেহি, আর আমার যে পুজোই করে দিল। সবাই একরকম আর আমি আর এক রকম না নাকি? তারক গোসাই ওই রকম ছিল, দাঁড়ায় আছে, প্রণাম আমি দেব না। উনি যে কথা বলে নিয়ে এসেছে এই মানুষটার মধ্যে সেই গুণ আছে কি না আছে, আমি সেই চিন্ময় আর লক্ষণ করলে দর্শন, তবে এই চরণে প্রণাম করব। বাপের বেটা তারক গোসাই হরি ঠাকুর বুঝতে পারল। হরি ঠাকুর আলস্য ত্যাগ করার ভান করলো। এই যে আমরা কই আলিশটি ছাড়া, আলিশটি ছাড়া না, যে আলস্য ত্যাগ করেছে, হাতে পায়ে গায়ে ভাগবতে যে যে চিহ্ন লক্ষণ লেখা তাই ফুটে উঠেছে। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, একদম ভজবজ্জাং কুশচিহ্ন অহিফনাথ, শঙ্খ চক্র মিন জম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কোকনদ কর পদতল, নখচন্দ্র নখ মুদ্রায় অতি সুনির্ভল, সুধাকর সত্র আর সুধাকর জপ, এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব, তক চিৎকন নখ চিৎকন নাভি সুগভীর, আজ অনুলম্বিত বাহু কমল শরীর, এইভাবে লক্ষণ চিহ্ন করে দর্শন, প্রেমানন্দ হরি বলে তারক মহান, হরি বল হরি বলে তারক যখন পরে ঢোলে, হরিচাঁদ ডেকে বলে আমৃত্যু নিয়ে ওরে নেও কোলে। মৃত্যুঞ্জয় গোসাই তখন কোলে নিয়ে শ্রীহরির চরণ তলে অর্পণ করিল। তাহলে তারক গোসাই নিজের চোখে দেখেছে, এই জন্যে লিখেছে, এমনি না আন্দাজে একজনকে এইভাবে করা যায় না বাবা, অস্বীকার করলে সময় লাগে, তদন্ত হয়, তার প্রমাণ গোছা কি হয়, কি কইছ, প্রমাণ আবার লোপাট করে। তখন হাকিম জিজ্ঞেস করেছে তোমার শেষ ইচ্ছা কি? হাকিমের সামনে সবাই উকিল টুকিল কয় আমার আর কোনো ইচ্ছা নাই, আমি মরার আগের রাতটা আপনার বউয়ের কাছে একটু শোবো। হাকিম কয় রাস্কেল, আগে ফাউন্টেন পেন ছিল না, যেটা কালি বরিয়ে বরিয়ে, ওরে কি পেন জানো বলতো, একেবারে নিপ সুচালো, ওইটা লিখতেছিল, ওইটা ছুঁড়ে মারিছে, ছুঁড়ে মারলি কপালে গাঁথিয়ে গেছে, বুঝতে পারছেন? ওরে এই যুক্তি দিয়ে শিখাই দিয়েছে একজন কবি, তুই এই কাজটা করবি, এই জন্য কবিদের কোনোদিন সাক্ষী মানে না, এ করবি দেখিস হাকিম যদি কোনো কিছু ধরে করিয়ে বসে তারপরে খেল লাগবে, যদি কোনো কিছু ছুড়িয়ে মারে শিখাই দিয়েছে ওরে। তখন বলছে মাই লর্ড আমার একটা কথা, আমি আপনার স্ত্রীকে ধর্ষণ করব তাও বলিনি, আপনার স্ত্রীর সতীত্ব নাশ করব তাও বলিনি, আমি বলছি আপনার স্ত্রীর কাছে আগের রাত্রে আমি শোব, আমি মাতৃজ্ঞানেও তো শুতে পারি, কিন্তু এইটুক শোনার পরে এত রাগ যদি হয় আপনার ভিতরে, আজকে যদি এটা নিপের কলম না হয়ে এটা কোনো ভোজালি কিংবা সোরা হতো, তাহলে এখানে আমি যেতাম মরে। আর আমি নিজের চোখে যদি দেখতে পারি আমার স্ত্রীকে ধর্ষণ করছে ঘরের মধ্যে, তখন আমি তারে মার্ডার করতে পারি কিনা আপনি বলেন? হাকিমের মাথা ঘুরে গেছে, খালি একটু শুনলেন যে আমি বললাম আপনার বউয়ের কাছে একটা রাত আমি শুয়ে তারপরে মরতে চাই, তাতে আপনার এত যদি রাগ হয়, আর আমি যদি দেখি এক বিছানায় রমণরত অবস্থায়, তাহলে তারে আমি কি করব? বেকসুর খালাস দিয়ে দিল, খালাস।
বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে কোন আলোচনার মাধ্যমে আলোচনাটা আমরা করছিলাম, নিত্যানন্দ মহাপ্রভুকে কাঁধা দিয়ে মারল, তাই না? এ তো মুখস্থ কথা নয়, ইথারের মাধ্যমে কথা ভাসিয়ে বেড়ায়, সেইগুলো আসিয়ে যায় না, কারণ এখন তো ওই জায়গায় মনোযোগ যুক্ত হয়ে গেছে। কত কষ্ট দিয়েছে, কেন? একমাত্র রাধা প্রেম দিতে মহাপ্রভু এলো, যে কারণে ব্রাহ্মণ সমাজ ক্ষিপ্ত হয়েছিল। এখান থেকে মহাপ্রভু বৃন্দাবন গেলেন, বৃন্দাবন থেকে উড়িষ্যা গেলেন, কি দুঃখ নিয়ে 12টি বৎসর গম্ভীরায় ছিলেন। বাবা যায় বেরোন নাই, কি কষ্ট। তারে পান্ডারা ডান্ডা দিয়ে মেরেছে, সার্বভৌম গিয়ে জড়িয়ে ধরেছে। কাকে মারছিস রে? যার চোখ দিয়ে কিভাবে জল বের হচ্ছে দেখছিস, মার্বেলের মতো চিটে চিটে জল বলবো। সমস্ত গায়ের কাঁটাগুলো লোমকূপ শিহরিয়ে উঠছে, কাঁঠালের কাঁটার মতো। হাত একবার ভিতরে যাচ্ছে, একবার বের হচ্ছে, রা 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 বলছে, তা বলতে পারছে না রে। ওরে তোরা কাকে মারছিস? অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। ওখান থেকে সার্বভৌম ধরে নিয়ে গেছিল তার ঘরে। আসো নাই নাই, সেই মহাপ্রভু গোরা গোপন তত্ত্ববিলাস বইখানা পড়িয়ে দেখবেন, একজন উড়িয়া লিখেছে। ওই যে যখন তিনি গম্ভীরায় ছিলেন, তার কাছে যাওয়ার সবার অধিকার ছিল না। স্বরূপ দামোদর একেবারে অন্তরঙ্গ, তাদের সঙ্গে বলেছিলেন আমি আবার আসবো। এই ব্রাহ্মণ কুলে জন্ম নিলাম বলে হাজরা আমাকে এইভাবে অত্যাচার করলো। এবার যে কুলে জন্ম নিব, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের ঘরে আমি জন্ম নিয়ে এক হরি নাম দিয়ে সবাই হরি হরি বলো। সেই গৌর হরি যে কারণে হরিচাঁদ হয়ে অবতীর্ণ হলেন। সময় লাগবে মানুষের বুঝতে। কতদিন হয়েছে? 200 কত বছর। মহাপ্রভু তো প্রায় 550 বছর, যাক না 500 বছর। আস্তে আস্তে তত্ত্ব ধীরে 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 তত্ত্ব উদ্ঘাটন হবে, কিন্তু কতটুকু কি হবে আমার এখনো সন্দেহ হচ্ছে। কারণ হরিচাঁদ গুরুচাঁদ আসার পরে এই দলিত সমাজ শিক্ষিত হয়ে কলম ধরে যা যা লিখতেছে কৃষ্ণ রাম গৌরাঙ্গের বিরুদ্ধে, এক হরিচাঁদি শেষ কথা, আর কেউরি নয় না মাথা, এরকম অনেক আছে। এই জন্য মনে আছে কথা। কিন্তু আমার তারক গোসাই কি লাগছে সেটা দেখো। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে পড়া নিলে সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে। পাগলে পাগলে দল বেঁধেছে সবলে, পাগলে পাগলে দল বেঁধেছে সবলে। ওই দলে আর এই দলে সব দলে আমি থাকি। অসখী পাগল হয়ে হরিচাঁদ গুরুচাঁদ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। এইবার আমরা দেখব যে রাধা প্রেমটা হরি ঠাকুর প্রচার করলো কি না। যদি তাই না হয় তাহলে মানব না। কি গোসাই, যদি অন্য কিছু হয় তাহলে মানবো কেন? তাহলে সেটা পাবো কি করি?
আরে কপাল, গৌর হরি যে রাধা প্রেম দিতে এসেছিলেন আমরা কি দেখে শিখছি? চৈতন্য চরিতামৃত নাকি? কি করে, তাই তো নাকি? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, অমিয় নিমাই চরিত, হ্যাঁ, মহাত্মা শিশির ঘোষের গৌর কথা, মহানামব্রতজি, এগুলো আমরা পড়ে পড়ে তো তারপরে বুঝতে পেরেছি নাকি? তাহলে আমরা বুঝবো দুটো মানুষ, তারা কি বলেছে। কে কে? প্রেমিক চূড়ামণি অশ্বিনী গোসাই আর কবি রসরাজ তারক গোসাই। আর কে কে লিখলো? ননিভাগ। এই দুটোর মধ্যেই দর্শন একদম। তারক গোসাই এই যে তার গান, অশ্বিনী গোসাই কি লিখেছে? অহুই তুকি প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাহলে তারক গোসাই কি লিখলো? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে সেই ব্রজ উপাসনা। বৃন্দাবনের গোপীর উপাসনাই হচ্ছে মতুয়ার উপাসনা। কে লিখেছে? তারক গোসাই। মতুয়ার ভাব কি হবে? অহুইতু কি ভাব হবে? কে লিখেছে? অশ্বিনী গোসাই। তোমার মতো কব না, থাক, একটু বাড়িয়ে গেল কথি চাই আর কি। মাঝে মাঝে কি দুই একটা গল্প কব নাকি? তোমরা কি কও? কব? ওই বুড়ি যাও কয় কয় হ কও কও, ওই যে বাসে এলান দিয়ে বলছি একেবারে। একজন কবি গান শুনে বাড়ি যাচ্ছে, আর একজনের সাথে দেখা হয়েছে। এখন এই ভাই তোমার নাম কি? ওকে আমার নাম নিবারণ কুণ্ডু। কবি গানে যাই একটু ছন্দ টন্দ ভিতরে একটু জাগিছে। ও কইয়ে বইছে ছিঁড়িয়ে খাবো তোর মুন্ডু। ভাবতেছে আমি ভালো রে বলে নামটা বললাম, আমার মুন্ডু ছিঁড়ে খাবে কেন? আমি নাম জিজ্ঞেস করছি, আমি বলছি আমার নাম নিবারণ কুণ্ডু। হ্যাঁ বাবা। আর ও কয় কি ছিঁড়ে খাবো তোর মুন্ডু। দাঁড়া, তোরও নাম জিজ্ঞেস করবো, তোরটাও ছিঁড়িয়ে খাবো। তুই আমারটা ছিঁড়িয়ে খাইয়ে চলে যাবি, আর আমি ছিঁড়িয়ে খাইয়ে চলে যাবো না। ও আবার জিজ্ঞেস করেছে রাগের চোখে, এই তোর নাম কি? কয় আমার নাম হরিপদ পাল। ও কয় ছিঁড়িয়ে খাবো তোর? কয় না হলো না, থামিয়ে গেলাম, যা তুই চলে যা। তা আমার অবস্থা সেইরকম হয়েছে, কতি যাইয়া না কব না, কয় বাড়িয়ে গেছে, আর খাওয়া যাবে না, চলে যা। এই জন্যই বললাম না। আজকাল এক ধরনের মতুয়া যা হয়েছে রে ভাই, গৌর কথা, কৃষ্ণ কথা শুনবে না, আবার গান গাবে। কি দুঃখে গৌর হরি বল কানাই, তার গোসাইর গান। ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই, কি দুঃখে গৌর হরি বল কানাই। এই পাগলের গানও গাবে, উড়ে লাফান লাফাবে। আবার হরিচাঁদের কাছে রাধা কৃষ্ণের মূর্তি থাকলে ও আসল মতুয়া না। বৈষ্ণবদেরও বলছি, যেমন রাম কৃষ্ণ গৌরাঙ্গ সব রাখেন, একটা হরিচাঁদ ঠাকুরের ফটো রাখবেন, আলাদা কিচ্ছু না। মহামিলন ঘটান। আমার বাড়ি গিয়ে দেখেন, বনগা তোর বেশি দূর না, দেখেন মন্দির দেখে এসে। তার জন্য অনেক মতুয়া কয় মসিম আবার কিসির মতুয়া, ও সবাইরই রাখছে। কি বুদ্ধি হইছে, বড় বুদ্ধি। আমার গুরুদেব বলে গেছে, ভাবিও একজন, রাখিও সবার মন। আমি কাকে ভজন করি সে তো আমার নিজের ব্যাপার, কিন্তু সবাইকে আমাকে সম্মান করতে হবে। সবই তো সনাতনী অবতার। চলো রে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ শয়নে স্বপনে। তুমি যাকে ভাববা, তোমার ভাবনার জন যেন একজন হয়। সে গৌর হোক, সে কৃষ্ণ হোক, সে রাম হোক, সে হরিচাঁদ হোক, সে কালী হোক, সে শীতলা হোক, সে একটা গাছ হোক, ওর মধ্যে থেকেই তুমি তোমার আরাধ্যকে খুঁজে পাবা।
সেই পরম পিতা। তাই যদি না হতো তাহলে কৃষ্ণ গীতায় কথা বলতেন না যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি কি একটা কথা বানায় বানায় বলতেছি না কষ্টিপাতরে ঘষা দিচ্ছি? কি কথা কও না কেন? একদম কষ্টিপাতরে ঘষিয়ে দেখাই দিয়ে যাব। অনেক বৈষ্ণবরাও আছে হরিচান ওটা মহামানবটা ওই কবিরাজি করি বেড়াতো। কি বোঝা বুঝিছে? উনি জন্মের বৈষ্ণব হইছে, বোঝার চেষ্টা করেছে এখনো হরিচাঁদকে, তার দর্শনকে। একখান গান বোঝো, আগে বৈষ্ণব হয়েছ একখান গান বোঝো। আমার অশ্বিনী গোসাইয়ের একখান গানের 2 লাইন সারা ভাগবত মন্থন করলে যা পাওয়া যাবে 2 লাইনে তাই পাওয়া যাবে। ওই অশ্বিনী কর্তার গানই তুমি বাসবা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। তাহলে বৈষ্ণব তুমি হয়েছ, এই গানটা শুনে তোমার ভালো লাগবে না? এ তোমার রাধা প্রেমের কথা রে। আরে কোন লোকটা লিখেছে? আরে মহাবৈষ্ণব। এরপরে কি লিখছে তার কর্তা? এই যে আরো ভালো আছে কথা, ঊর্ধ্বরে তা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু মানে, রসরাজ সিন্ধু পানে, রসরাজ সিন্ধু পানে। বাবা কি সুন্দর গান রে। এই জায়গা বৈষ্ণবরা কি বলছে? দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালা, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধনার সাধকের স্থান হয় সেই বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। হরি হরি বলো, হরি হরি বলো ভক্তগণ। তাহলে আমার তার কথা কি লিখলেন? ঊর্ধ্বরে তা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। সমরসন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে, সমরসন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে, সমরসন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে, মরিনে বাসিনে কি করিতা বুঝিনে, মরিনে বাঁচিলে কি করিতা বুঝিলে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। আমার কাজ কিরে তুলো মানে রাজ্য ধর্মের কার্য কি? ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? একদম শেষ পদে পুরো সবটুকু ক্লিয়ার করে দিয়ে গেছে তারক গোসাই। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিষা, হরি হরি বল, হরি হরি বল।
তাহলে নিত্যধামে কার প্রেমে পাগল হরিচাঁদ? কার প্রেমে, কার প্রেমে বলো? গোপীর প্রেমে। নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকে চাঁদ। উন্মত্ত পাগল গোলক চাঁদ, উন্মত্ত পাগল গোলক চাঁদ। গোলক চাঁদ কি বলতো? জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল। উলুধ্বনি দাও জোরে জোরে। হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। এই জয় হরি বল গৌর হরি বল কেন? হরিলীলামৃতে কয়েকশো বার হরিচাঁদ ঠাকুরকে মহাপ্রভু বলে সম্বোধন করা আছে। এরাই তো গৌর লীলাই ছিল, সেই বাতাস তো এখনো কাটে নাই। কি কইছি বুঝতে পারছি? আমার কাছে থেকে যারা কবি গান শিখবে, আমার বাতাসটাকে গায়ে লাগবে না? আমার দলে যারা বাজাবে বহুদিন পর্যন্ত, অন্য দলে গেলেই বোঝা যায় এই দেখ অসীম সরকারের ডুলি, টোকাই আলাদা। বুঝতে পারছেন কি বলছি? বলছে জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল। গৌর হরি বল। নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরি সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকে চাঁদ। উন্মত্ত পাগল গোলক চাঁদ, উন্মত্ত পাগল গোলক চাঁদ। কাঁদে মহানন্দ সাথ কইরে আমার পাগল সাথ। কাঁদে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগল চাঁদ। পাগল চাঁদার খেপা সাথ, পাগল চাঁদার খাপা চাঁদ। পাগল চাঁদার খেপা সাথ। তারক চাঁদার জানে কি ও সখী। পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? আজকে যেভাবে কবি গান গাইলাম, আমার মনে হয় না সচরাচর কোনো আসরে এইভাবে গেয়ে থাকি। ঠিক বললাম না বেঠিক বললাম? ধরা থাকবে মিডিয়াতে। তাহলে হরিচাঁদ ঠাকুর যে শ্রীমান মহাপ্রভু হরিচাঁদ হলেন, তার শাস্ত্রীয় প্রমাণও আছে। শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিতখানা পড়ে দেখবেন, তাতে লেখা আছে, মায়ের কাছে বলছে 25 অধ্যায়ের শেষে, তোমাতে এড়াতে শক্তি নাহিক আমার, তব গর্ভে জন্ম লইব আরো 2 বার, শেষ জন্ম হইবে মাগো ঐশন্য কোণে, সর্বজীবে মাতাইব হরিনাম সংকীর্তনে। এর একটা জন্ম হলো ক্ষেতরে নরোত্তম শ্রীবাস, সেই লীলার খুব অল্প প্রকাশ, আর এই হরিলীলার প্রকাশ ঘটেছে। তাহলে নূতন কি দিতে এসেছে? নূতন কিছুই দেওয়া যায় না, যেহেতু মহাপ্রভু রাধাপ্রেম দিতে এসে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, তাই হরিচাঁদ হয়ে তাকে আসতে হলো। যদি তার কথা সবাই সেই সময় মেনে নিত, তাহলে আর হরিচাঁদ হয়ে আসার দরকার হতো না। তাহলে প্রথমবারে আর তারে আমি বলবো না, বলবো না, এইভাবে ছেড়ে দেব কাব্য আলোচনা। দেখি এরপরে সে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই নয়। যেভাবে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সবা মাঝে দিলাম সমাধান। আর একবার উলুধ্বনি হরি হরি করো ভক্তগণ। এখানে হয়েছে আজ ওই মধুর বৃন্দাবন, বিনোদ বাবুর বাড়ি নয়াজ বৃন্দাবন হলো, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি হরি। কি আনন্দ ভাবের সঙ্গ দেখিবারে পাই, বারে বারে করো জোরে প্রণতি জানাই। তবে আর বেশি কথা বলবো কিসের দায়, আমার মতো এবার আমি করে ব্যবসায়। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন।
এইবার বিপক্ষ সভাতে আসিবে, দেখি কোনোভাবে মানুষকে হাসাবে কাঁদাবে। এবার তার কথা শুনে শুনে মনে আছে ভাবো। আরেকটা কথা আমি সবাই বলে যাব, হরিচাঁদ ঠাকুর মনে মনে ভাবে সংসারের তত্ত্ব বুঝাইতে হবে। সংসারী মানুষ জগতে বেশি রয়, এতে এসে যেন তারা প্রেম পায়। সংসারে থাকিয়া যদি হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানি অনিশ্চয়। তাই তিনি কি বললেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি করুণা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। এই সত্য আর ব্রহ্মচর্য জগতে শিখায়, সংসারে বসে যেন প্রেম উদয় হয়, হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল বটে, কিন্তু কথা বলি আপনাদের নিকটে, দয়াল নিতাইকে দুটো বিয়ে দিয়ে গেল, নিত্যানন্দ সংসার ধর্ম শিখাইল। সেই নিত্যানন্দ সংসার ধর্ম দেয়, হরি ঠাকুর এসে আবার তাই শিখায়, সুন্দরভাবে যাতে সংসার করতে পারে। এই বিশ্বে আছে যত নারী আর নরে, হরি দর্শন যদি সকলে ধরে, সুন্দর সংসার সুন্দরভাবে গড়ে। এই কথা বলে গেলাম সভ্য সবার ঠাই, দেখি এরপরে কি বলে ওই ব্রহ্মচারী ভাই। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি পুনঃ এসে সবার পাশে আবার জবাব দেব। আর কেন প্রথমবারে বলতে যাবো বেশি, তবে বেশি বললে সে হয়তো হয়ে যাবে খুশি। আপনারা সবাই মিলে আশীষ করবেন, গান যেন ধীরে ধীরে গাইতে পারি। কবি গান আপনাদের ওই আশীর্বাদের বলে গান গিয়ে বেড়াই আমি আপনাদের ছেলে। মায়েরা যদি আমায় আশীষ করে দান, তাহলে অন্য ভিন্ন পথে আমি যাবই বটেন। সীতা দেবী লক্ষুষকে আশীষ দিয়েছিল, রামের সঙ্গে যুদ্ধটাই জয় হয়ে গেল। মায়েদের শক্তি আমি বটে চাই, যে শক্তির উপরে কোনো শক্তি নাই। কালী বলো রাধা বলো মায়েদের ভিতরে, প্রণাম করি তাই আমি বারে বারে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা, হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ অশ্বিনী গোপাল চাঁদ, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। যার বাগানে গাথা ফুলমালা, আমি পরাব কাহার গলে, যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, পাগল এসে ধরে ধরে তারা দিয়েছে সমাধান। পাগলের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে, তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। তা আমি যেভাবে প্রশ্ন করেছিলাম তাই পাগল তোমার কাছে জানতে চাই, যে রাম এসেছিল কৃষ্ণ এসেছিল, আবার শ্রীগৌরাঙ্গ আমরা পাই, তা সবারই দলিল আছে, আমি বলি সবার কাছে। তা হরিচাঁদ ঠাকুর যে ভগবান, তার কি প্রমাণ আছে, কি দলিল আছে? তা 32 চিহ্ন ধরিয়ে খুলে বলি, সভা পরে মৃত্যুঞ্জয় গোসাইয়ের ভাব ধরিয়ে না, সেই রাস্তা অবলম্বন করিয়ে 32 চিহ্ন দেখে। বেশ ভালো কথা। তাই এই চিহ্ন থাকলে পরে বসে শুনুন, নারী নরে তারে অপতার বলে বলে, মিথ্যা নয় মোট বচন। বেশ ভালো কথা, মানলাম অবতার। কিন্তু আমার একটু কথা আছে, সেই কথাটা হচ্ছে কি, একটা জমি আপনি কিনতে যাবেন, সেই নতুন দলিল যদি হয়, আগের পূর্ব দলিলের দরকার হয়। পূর্বে কোন এই জমি কোন ঘোষের নামে ছিল, তাই নয়, তারে পীঠ দলিল কয়। ওই জমি যখন বিক্রি করবে অন্তর দিয়ে দেখুন ভেবে, ওই পীঠ দলিল অনুসারে নতুন একখানা দলিল পায়। আগের পূর্বের দলিলরে পীঠ দলিল কয়, কি তাই নয়? পীঠ দলিল যদি না থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, তাহলে নতুন আর দলিল একখানা করা যায় না মশাই, যায়? আপনি কি করেন? তাহলে আমি মানলাম যে অবতার,
আমি কি কব তার, কিন্তু আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে রাম মূর্তি ধারণ করতে পারে, রাম রূপ ধারণ করতে পারে, শাস্ত্র মাঝারে প্রমাণ রয়। কিন্তু তোমার হরিচাঁদ যদি ভগবান হয়, প্রমাণ দিলে ধর্মরাজ সভায়, তাহলে কি সেই হরিচাঁদ কি কৃষ্ণ হতে পারে? মহাপ্রভু গৌরাঙ্গ হতে পারে কি? তাহলে পূর্ব দলিলের সঙ্গে নূতন দলিলের লিঙ্ক থাকবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তাহলে কিন্তু প্রমাণ হবে। তাহলে পূর্ববর্তী যে অবতাররা ছিল, খুলে বলে সভাতল, তাদের সঙ্গে কি লিঙ্ক ছিল হরিচাঁদ ঠাকুরের? নাকি? কারণ এই হরিচাঁদ ঠাকুরকে কৃষ্ণ হতে পারে, গৌরাঙ্গ মহাপ্রভু হতে পারে। যদি পারে তাহলে আমার কোনো কথা নাই, পরিষ্কার কথা রে ভাই, কি এর মধ্যে ভেজাল নাই। আর পারিষদ থাকে, ভালো কথা, তা তো আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে পূর্ব দলিলের সঙ্গে কি লিঙ্ক আছে। হরিচাঁদ ঠাকুর নিজে কৃষ্ণরূপ দেখাতে পারে কি না? যদি দেখাতে পারে, খুলে বলি সভা পরে, তাহলে আমি মানব বিশ্ব বসুধায়। তারপর কি গানখানা করেছে, কি বলবো সবার কাছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। আচ্ছা, পাগলে কি করে ঠিক পায় যে আমি পাগল হয়েছি? যে পাগল হয়েছে সে কি করে ঠিক পায় যে আমি পাগল হয়েছি? আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। কতটুক পাগল হয়েছিল আর কতটুক পাগল হতে বাকি আছে, সেইটা বলো সবার কাছে, এইটা আমার জানবার বিষয়। কি পাগল করছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। পাগল কি করে ঠিক পায় আমি পাগল হয়েছি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কতটুক পাগল হয়েছিল আর কতটুক পাগল বাকি ছিল, এইটা আমার কাছে বলো। আর পাগল কারে কয়? আমি যে তো জানি ব্রেন ডিস্টার্বরে পাগল কয়। এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্সে কয়। কোনো ভাবের কথাই কাজ হবে না, অন্তরে করুন বিবেচনা। আমি সেই প্রমাণ দেব ধর্মরাজ সভায়। দেখুন, আমাদের যে মস্তিষ্কের তিনটে লব আছে, তিনটে পার্ট আছে, যারে মেডিকেল সায়েন্সে কয় ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। তা আমাদের এই যে দেহে যে কোষ আছে, কোষ কাকে বলে? দেহের গঠনগত কার্যগত একককে কোষ বলে, বিজ্ঞানে বলে। তাহলে 14,000-এরও বেশি আমাদের এই কোষ আছে। তাই এখানে হাত কেটে যাবে, এখান থেকে রক্ত ঝরবে, রক্তর সঙ্গে কোষ ওখান থেকে নষ্ট হবে, আবার ওখান থেকে কোষ তৈরি হয়ে যাবে, নতুন কোষ। কেন? ওই কোষের মধ্যে সেন্ট্রোজোম আছে, এর দেহকোষ কয়। আর আমাদের মস্তিষ্কে যে কোষ রয়, তারে নিউরন কোষ বলে দিয়েছে বিজ্ঞানী পরিচয়। তাহলে এই যে মস্তিষ্কে আঘাত পায় না মশাই, ওই রক্ত ঝরে, বাইরে ওই রক্ত আসে না, ওই ভিতরেই থাকে। তখন ডাক্তারের কাছে যায়, অনেকের স্ট্রোকও করে। তারপরে ডাক্তার অপারেশন করিয়া ওই রক্ত বের করে সুস্থ করে মহাশয়। তাহলে মস্তিষ্কে যে নিউরন কোষ আছে, আমি বলি সবার কাছে, ওই মস্তিষ্কে নতুন কত নিউরন কোষ তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ ওই কোষের মধ্যে, নিউরন কোষের মধ্যে সেন্ট্রোজোম নাই। এই জন্যে নতুন কোষ তৈরি করার কোনো উপায় নাই। তাহলে 14,000 নিউরন কোষ আছে আমাদের মধ্যে, কথা মিথ্যা নয়। এইবার দেখুন কোষের খেলাটা কি। যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা পরে। মেয়েটার নাম টুম্পা হয়, টুম্পারে এমন ভালোবাসে, খালি সাথে মুখী কষে, বেদানা, নাশপাতি, আপেল, কত কিছু ভালোবাসে দেয়। এইবার ওই মেয়েটা কি করলো, কয়েক বছর পরে
ওই ছেলেটাকে ল্যাং বাড়িয়ে যে আর একটু ভালো চেহারা ছেলে পেল, একেবারে বুলেট গাড়ি মোটর সাইকেল নিয়ে চলে, ওর সঙ্গে প্রীতি বাঁধালো, আগের ডারে ভুলিয়ে গেল। এইবার আগের ডার অবস্থা কি হবে আপনি কোন? ও যখন খেতে বসে ভাতের মধ্যে দেখে ওই মেয়েটার ছবি, ও যখন জল খেতে যায় জলের মধ্যে ভেসে ওঠে ওই মেয়েটার ছবি, ও যখন ঘুমোতে যায় তখন চোখের পাতা আর বুঝতে পারে না, ভেসে ওঠে মেয়েটার ছবি। কোথায় আমার টুম্পা, কোথায় আমার টুম্পা? তখনও চিন্তা করে, কার চিন্তা করে? টুম্পার চিন্তা করে। সাপোর্ট দেয় কে? ও যে টুম্পার চিন্তা করছে ওকে সাপোর্ট দিচ্ছে কে? নিউরন কোষ। তাহলে ওই নিউরন কোষ সাপোর্ট দিচ্ছে যে 14,000-এর বেশি যে নিউরন কোষ আছে, আমরা তোমাকে সাপোর্ট দিচ্ছি, তুমি যত চিন্তা করো। এইবার চিন্তা করতে 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 যত নিউরন কোষ ছিল আস্তে আস্তে সব অকেজ হয়ে গেল। তারপরে ফ্রন্ট লব খারাপ হয়, একটু পাগল হয়। তারপরে অক্সিপিটাল লব খারাপ হয়, আর একটু পাগল হয়। তারপরে 3টে লবই যখন খারাপ হয় ববের পাগল হয়। তার মানে এই লবের সঙ্গে কানেক্ট আছে, এইটা যখন খারাপ হবে এইটা খারাপ হবে, এইটার সঙ্গে এইটা কানেক্ট আছে, এইটা খারাপ হবে, এইটার সঙ্গে এইটা কানেক্ট আছে, এইটা খারাপ হবে। তারপরে সব খারাপ হয়ে যাবে, তারপরে পাগল হইয়ে ল্যাংটা হইয়ে বস্তা ভরিয়ে ঘুরিয়ে বেড়াবে। হ্যাঁ, ভাবি আলাদা। দেখেছেন? তাহলে এই যে পাগল হয় কি দেব পরিচয়? রে ব্রেন ডিস্টার্ব হয়। আপনি যে চিন্তাই করেন, এই প্রত্যেক চিন্তার মধ্যে আপনার এই নিউরন কোষ সাপোর্ট দেয়। এর একটা ব্যাপার আছে না? 5টা ছেলে এক জায়গায় বসে আছে, আমি প্রমাণ দেব। কারণ 5টা ছেলে এক জায়গায় বসে আছে, একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, ওই 5টা ছেলের মধ্যে একটা ছেলে শীষ দিল। আমি তো শীষ দিতে পারি না, দেয় না, শীষ দেয় না। আবার ওখান থেকে বলে আই লাভ ইউ।